কিন্তু আপনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে। না না, সেটি তো নিব, কেন নিব না, অবশ্যই নিব। আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে? জি। ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে আমরা তারেক রহমানকে দেখতে পাবো, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের। বিএনপির পক্ষ থেকে সেক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে। নির্বাচন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে আগামী নির্বাচনে আপনার ভূমিকা কি হবে? আপনি কি সরাসরি নির্বাচন করছেন? আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখতে পাবো নির্বাচনে? আমার মনে হয় আপনি প্রথম দিকে বোধহয় একটা প্রশ্ন করেছেন, আমি ওখানে বলেছিলাম যে স্বাভাবিক আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। আমি নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। আপনি আপনার প্রশ্নের পরের যে অংশটি ছিল, দেখুন আমি মনে করি এটির সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। এটি তো আমার সিদ্ধান্ত না, এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। কিন্তু আপনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে। না না, সেটি তো নিব, কেন নিব না, অবশ্যই নিব। আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে? জি। ইনশাল্লাহ। অর্থাৎ আপনি বিএনপি যদি ক্ষমতায় আসে বা নির্বাচনে অংশ নেয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে আমরা তারেক রহমানকে দেখতে পাবো, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের। বিএনপির পক্ষ থেকে সেক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে, দল কিভাবে করবে এটি তো দলের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রী এবং আপনাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি কি এই নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন? তাকে কি আমরা নির্বাচনে কোনো ভূমিকায় দেখতে পাবো? আপনি এমন একজন মানুষের কথা বলেছেন, যেই মানুষটি বাংলাদেশের গণতন্ত্র যতবার গণতান্ত্রিক অধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে, প্রতিবার উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত বা পুনরুদ্ধার করার জন্য। এবারও আপনাদের সকলের চোখের সামনেই ঘটেছে যে কিভাবে স্বৈরাচারের সময় তার উপরে অত্যাচারের খড়গ হস্ত নেমে আসে, কিন্তু উনি আপোষ করেননি। এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ, এবং কেন, কিভাবে উনি শারীরিকভাবে অসুস্থ হলেন, তাকে মিথ্যে মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ গিয়েছেন, কিন্তু যখন বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ বেরিয়ে এসেছেন, তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এই সবগুলো ঘটনা দেশবাসী জানেন। তারপরেও যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার, আমি সেই দলের একজন কর্মী হিসাবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত, জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। সেটা কি নির্বাচনে অংশগ্রহণ হতে পারে? এইটি আমি এখনো বলতে পারছি না। আমি মাত্রই বললাম যে ওনার শারীরিক ফিজিক্যাল এবিলিটির উপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে। এ প্রসঙ্গে প্রশ্ন চলে আসে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে। আপনার বাবা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আপনার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি 4 দশক বিএনপির নেতৃত্ব দিয়েছেন। এখন আপনি বিএনপির নেতৃত্বে রয়েছেন, কার্যত দলের নেতৃত্বে রয়েছেন আপনি। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকে? দেখুন, বিষয়টিকে আমি একটু তাহলে অন্যভাবে উপস্থাপন করি। সব রকম সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাইছি। দেখুন, একজন চিকিৎসকের সন্তান যখন চিকিৎসক হয়, তখন সে ভালোও করে, সে খারাপও করে। একজন লয়ারের সন্তানও দেখা যায় যে অনেক সময় বাবা মায়ের মতন ভালো লয়ার হয় অথবা হয় না। রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান পলিটিক্সে এসেছে, সবাই কি ভালো করেছে? সবাই ভালো করেনি। কেউ কেউ করেছে, কেউ কেউ করতে পারেনি ভালো। আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন, তাহলে এইভাবে আমি বলবো যে দেখুন,
আমরা দেখেছি বাংলাদেশের মতন দেশে রাজনীতি যারা করেন বিগত 17 বছরে দেখেছি, তার আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হন, মিথ্যে মামলার শিকার হন। আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুম খেটেছে, ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। যেই কয়টা উদাহরণ দিলাম আমি মাত্র, আপনি কি বলতে পারবেন এর কোনোটার মধ্যে দিয়ে আমি যাইনি? এর প্রতিটার ভেতর দিয়ে আমি গিয়েছি, প্রত্যেকটা স্তর পার করে এসেছি। আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, যেই নির্যাতনের চিহ্ন এখনো কখনো কখনো আমাকে সহ্য করতে হয়। জেল জুলুম খেটেছি, আমি বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি। আমি সবকিছুর ভিতর দিয়ে আমি পেরিয়ে এসেছি। কাজেই এই জন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতি পরিবারীকরণ হয় না, এটি সমর্থনের ভিত্তিতে হয়। কাজেই যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে, দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে, সে এগিয়ে যেতে পারবে। কেউ যদি এগিয়ে যেতে না পারে তাহলে সে এগিয়ে যেতে পারবে না। সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দিবে, বলবে। আপনার স্ত্রী বা কন্যা বা আপনার পরিবারে যারা আছেন তারা রাজনীতিতে আসবেন কিনা এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয় কিন্তু রাজনীতিতে। তো এই ধরনের কি কোনো সম্ভাবনা আছে বা তারা আগ্রহী কিনা রাজনীতিতে আসার ব্যাপারে? আমিও যে বললাম সময় পরিস্থিতি বলে দিবে ওটা। একটু আবার আপনাদের নির্বাচন সরকারের দিকে যাই। বিএনপি সর্বশেষ সরকারে ছিল 2001 থেকে 2006 সালের মধ্যে। এর প্রায় 19 বছর পরে বিএনপির সামনে আবার একটা সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে, এবং সেই তখনকার যে বিএনপি আর এখনকার যে বিএনপি, এই দুটোর মধ্যে পার্থক্যটা আপনি কোথায় কি বলবেন, যে পার্থক্য কি? এই 19 বছরে আমরা বাংলাদেশ বলি বা পুরো বিশ্ব বলি, অনেক কিছু পরিবর্তিত হয়েছে। সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তিত হয়েছে। দুটো বড় বড় জিনিসের বোধহয় পরিবর্তন হয়েছে। একটি হচ্ছে কোভিডের ভিতর দিয়ে পুরো বিশ্ব গিয়েছে। এই কোভিড বিভিন্নভাবে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা মনোজগৎ চেঞ্জ করেছে। ঠিক একইভাবে যদি আরেকটি বিষয় আমরা দেখি, এই যে আপনার সাথে আমি কথা বলছি অনলাইনে, এই যে আইটি বা সোশ্যাল মিডিয়া, এই পুরো বিষয়টা কিন্তু মানুষের মনোজগৎকে ভিন্নভাবে ভিন্ন রকম করেছে। অনেক ক্ষেত্রে একটা 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 মনোজগতে একটা প্রভাব বিস্তার করেছে। খুব স্বাভাবিকভাবে আপনি যেই সময়ের কথা বলেছেন সেই সময় এই বিষয়গুলো হয়তো সেভাবে ছিল না। তো স্বাভাবিকভাবেই এই সব কিছু বিবেচনা করে সামনের দিনগুলোতে আমাদেরকে এই বিষয়গুলোকে গুরুত্ব রেখে বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে। আমরা সেভাবে চিন্তা ভাবনা করে আমাদের প্ল্যান প্রোগ্রাম বিষয়গুলোকে আমরা সাজাচ্ছি। সেই সময় থেকে 19 বছর আগে আমাদের যেসব প্ল্যান প্রোগ্রাম ছিল তার থেকে কিছুটা পরিবর্তন হবে, কিন্তু ওই যে বেসিক যে জিনিসটা, সেটা হচ্ছে মানুষের বেটারমেন্ট, মানুষের ভালো ভালো কিছু করার জন্য, মানুষ যাতে আজকে যেমন আছে আগামীকাল যাতে একটু বেটার থাকতে পারে। কিভাবে সেটা করা যেতে পারে, কে কোন শ্রেণী কিভাবে একটু বেটার থাকতে পারে, সেটাই থাকবে আমাদের সবচেয়ে প্রায়োরিটি ইস্যু।